তো শুরু করি আমরা ক্লাস। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার। আজকে আমরা অষ্টম অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম সাবান ও ডিটারজেন্ট। ক্লাস নং 43 নং ক্লাস, যদি বাকি ক্লাসগুলো আমরা এর মধ্যে আসেনি হিসেবে 43 নং ক্লাস করব। তাহলে সাবান ও ডিটারজেন্ট এই অধ্যায়ের আমরা শুরু করি। প্রথমে জানবো আমরা লিপিড। লিপিড কি জিনিস সেটা একটু জানি। কারো ধারণা আছে লিপিড সম্পর্কে? লিপিড সম্পর্কে কারো ধারণা আছে? নাই, যে নেই। লিপিড কাকে বলা? দেখো, সাধারণত তেল ও চর্বিকে একত্রে লিপিড বলা হয়, অর্থাৎ তেল চর্বি দুটোই মিক্স থাকবে, সেটাকে বলছি আমরা লিপিড। লিপিড সমূহ হলো অ্যালকোহল, যেমন গ্লিসারিন বা গ্লিসারল। গ্লিসারিন আমরা সবাই জানি, যেটা শীতকালে গায়ে শুষ্ক থাকার জন্য পানির সাথে মিক্স করে ব্যবহার করা হয়, সেটাই হলো আমাদের কি গ্লিসারিন। তাহলে অ্যালকোহল ও সম্পৃক্ত বা অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের স্টার। স্টার আমরা জৈব অধ্যায়ে পড়েছিলাম। স্টার মূলকটা থাকে, সেটা স্টার মূলক। আমরা কি বললাম? সাধারণত তেল ও চর্বিকে একত্রে লিপিড বলে। লিপিড সমূহ হলো অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে আছে এখানে গ্লিসারিন, ও সম্পৃক্ত বা অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার। যাদের সমস্যার শব্দ হচ্ছে তারা মিউট করে রাখো। উদ্ভিদ ও প্রাণী দুই উৎস থেকে আমরা লিপিড পেয়ে থাকি। আমরা উদ্ভিদ থেকেও লিপিড পাই, আবার প্রাণী। উদ্ভিদ থেকে যেমন আমরা পাই সয়াবিন তেল থেকে পাই, তাছাড়া আমরা সূর্যমুখী তেল থেকে পাই, এটা আমরা একটা ফ্যাট বা চর্বি। আর প্রাণিজ চর্বি আমরা সবাই জানি, যেটাকে আমরা চর্বিতে গরু, খাসি, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদিতে আমরা পেয়ে থাকি আর কি। যেটা বলছিলাম যে প্রাণীজ উৎস থেকে আমরা, মানে উদ্ভিদ আর প্রাণী দুই উৎস থেকে আমরা পেয়ে থাকি। এগুলো সাধারণত হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেনের সমানে গঠিত। অর্থাৎ তেল চর্বিতে কি কি থাকে? হাইড্রোজেন থাকে, কার্বন থাকে এবং অক্সিজেনের সমানে গঠিত। এগুলো সবগুলো কিন্তু জৈব যৌগ, কখনো অজৈব যৌগ হবে না। এগুলোতে উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের সাথে ফসফরাস ও নাইট্রোজেন ক্ষারক থাকতে পারে। অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিডগুলোর সাথে কি কি থাকতে পারে? ফসফরাস ও নাইট্রোজেন, এই মৌল দুটোও থাকতে পারে। লিপিড জৈব দ্রাবক যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যাসিডন প্রভৃতিতে দ্রবণীয় হয়, কিন্তু পানিতে এরা কখনোই দ্রবণীয় হয় না। যেহেতু জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু অজৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। অজৈব দ্রাবক কোনগুলো? সারাক্ষণ কার শব্দ হচ্ছে? আর কারো শব্দ হচ্ছে? হ্যাঁ, যা বলছিলাম, তাহলে কি বললাম? লিপিড হলো জৈব দ্রাবকে দ্রবণীয় হয়, কিন্তু অজৈব দ্রাবকে দ্রবণীয় হয়। জৈব দ্রাবক কোনগুলো আছে? যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যাসিডন, এইগুলো হলো জৈব দ্রাবক। আর অজৈব দ্রাবক কোনগুলো? যেমন পানি, এটা অজৈব দ্রাবক। অজৈব দ্রাবকে কখনোই জৈব পদার্থগুলো দ্রবীভূত হয় না। তাহলে আমরা জেনে নিলাম লিপিড। লিপিড তাহলে আমরা প্রধানত জানবো তেল ও চর্বিকেই একত্রে যেটা মিশ্রিত অবস্থায় থাকে, সেটাই হলো আমাদের লিপিড। আর লিপিড গুলোতে কি কি থাকে? সাধারণত গ্লিসারিন আর সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কি এস্টার, এগুলাই হলো তোমার কি, এগুলাই হলো আমাদের কি লিপিড। আর লিপিড দুই উৎস থেকে পাওয়া যায়, প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস। দুইটা উৎস থেকেই পাবো আমরা বা পেয়ে থাকি। উদ্ভিজ্জ উৎস যেমন আছে সূর্যমুখী তেল, সয়াবিন তেল, তারপরে আছে আমরা বিভিন্ন ধরনের অলিভ অয়েল, এগুলাতেও আছে আমাদের লিপিড। তারপরে প্রাণীজের ক্ষেত্রে আমরা সবাই জানি চর্বি। চর্বিটা আমরা মাংসের মধ্যে পেয়ে থাকি, মাছের মধ্যেও পেয়ে থাকি। সাধারণত মাছের মধ্যে পাঙ্গাস মাছের সবচেয়ে বেশি চর্বিটা দেখা যায়, আর জাপানি রুই জাতীয় মাছের মধ্যে বেশি চর্বি থাকে আর কি। আর তাছাড়া বড় বড় মাছও প্রচুর চর্বি থাকে। জৈব লিপিড গুলো আমাদের সবগুলোই আমাদের জৈব দ্রাবকে দ্রবণীয়, কিন্তু অজৈব দ্রাবকে দ্রবণীয় নয়। অজৈব দ্রাবক কোনগুলো? পানি। এরপরে জানি আমরা লিপিডের কি শ্রেণী বিভাগ। লিপিড কত প্রকার বা কত ভাগে বিভক্ত করা যায়? লিপিড তিন ধরনের হয়ে থাকে। কি কি? একটা হলো সরল লিপিড। এগুলো কি কি আছে? যেমন তেল,
আমরা যে সয়াবিন তেল ব্যবহার করি সে তেল। চর্বি ফ্যাটস, ফ্যাটস তো বুঝি আমরা প্রাণীজ উৎসটা। মোম ওয়াক্স প্রভৃতি সরল লিপিড, এগুলো আমাদের সবগুলোই সরল লিপিডের মধ্যে পড়ে। এবার হচ্ছে যৌগিক লিপিড, এগুলো আমাদেরকে একটু জটিল। কি কি আছে? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড প্রভৃতি সরল যৌগিক লিপিড। এখানে সরল কথা হবে না, যৌগিক হবে। এবার আসি উদ্ভূত বা উৎপাদিত লিপিড, মানে কোথা থেকে তৈরি করা হয় সেটার উপর ভিত্তি করে একটা প্রকার ধরা হয়েছে, সেটা উদ্ভূত বা উৎপাদিত লিপিড। স্টেরয়েড, রাবার, ট্রাফিনেট, তেল। রাবারটা তো আমরা সবাই জানি, এটাও কিন্তু একটা লিপিড প্রভৃতি। কি লিপিড? আমাদের উদ্ভূত বা লিপিড। আমরা একটু ঠিক করে নিই এটা, পরে ঠিক করে নেবেন। তাহলে কি বললাম? স্টেরয়েড, রাবার, ট্রাফিনেট প্রভৃতি সরল হবে না, হবে কি? উদ্ভূত বা উৎপাদিত লিপিড। এটা শব্দ দুটো একটু ভুল হয়েছে। তাহলে লিপিড আমরা তিন ধরনের পড়লাম, একটা সরল, যৌগিক আর একটা উদ্ভূত বা উৎপাদিত লিপিড। তিন ধরনের লিপিড আমরা পড়লাম। এখন আমরা জানবো তেল ও চর্বি, বা চর্বি ও তেল একই কথা, উল্টাপাল্টা করলে একই হয়ে যায়। চর্বি ও তেল আমরা জানি সম্পৃক্ত বা অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিড। ফ্যাসিড বলতে COOH মূলকটা থাকবে, সেটা হলো ফ্যাটি অ্যাসিড। এবং গ্লিসারল বা গ্লিসারিন, যেটাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয়। ট্রাইহাইড্রিক মানে কি? হাইড্রোক্সিল মূলক তিনটা আছে বলে একে ট্রাইহাইড্রিক বলা হয়। ট্রাই মানে তিন, হাইড্রিক মানে হাইড্রোক্সিল মূলক। এর স্টারকে চর্বি ও তেল বলে। কি বললাম? সম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত মানে কি? কার্বনের চারটা বন্ধন যদি চারটা হাইড্রোজেন পরমাণু বা অন্য কোনো অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত থাকে সেটাকে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সাথে যদি কোনো বন্ধন, যে কোনো একটা বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেগুলোকে বলা হচ্ছে অসম্পৃক্ত। আর যদি একক বন্ধন যুক্ত থাকে তাহলে সেটা বলা আমরা সম্পৃক্ত। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের মধ্যে সম্পৃক্ত উচ্চতর অ্যাসিড আছে একটা, সেটা হলো কি? পামিটিক অ্যাসিড। সংকেতটা দেওয়া আছে C15H31COOH। স্টিয়ারিক অ্যাসিড C17H31COOH। এই স্টিয়ারিক অ্যাসিড থেকে আমাদের কি, যেটা আমরা সাবান পেয়ে থাকি, সোডিয়াম স্টিয়ারেট, পরে জানবো আমরা একটু করে। এবং অসম্পৃক্ত অলিক অ্যাসিড কি কি আছে? অলিক অ্যাসিড C17H33COOH, লিনোলিক অ্যাসিড C17H31COOH প্রভৃতি কি উল্লেখযোগ্য। সম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডে গ্লিসারল, স্টার, গ্লিসারাইড হলো চর্বি। তার মানে কি? সম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডে গ্লিসারল না গ্লিসারিন আর কি, এটাকে আমরা আরেকটা নাম বলছি গ্লিসারাইড, হলো চর্বি। আর অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিড গ্লিসারল স্টারকে বলা হচ্ছে তোমার কি? তেল। তাহলে পার্থক্যটা দেখো একটু। একটা হচ্ছে সম্পৃক্তটা হলো তোমার চর্বি, আর অসম্পৃক্তটা হচ্ছে তোমার কি? তেল। তাহলে সম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিড গ্লিসারল স্টার বা গ্লিসারাইডকে বলা হচ্ছে চর্বি, আর অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিড গ্লিসারল স্টার বা গ্লিসারাইডকে বলা হচ্ছে তোমার কি? তেল। তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্তের মধ্যে পার্থক্যটাই শুধু তেল চর্বির মধ্যে একটা পার্থক্য। সম্পৃক্ত হবে তোমার কি? চর্বি, আর অসম্পৃক্তটা হবে তোমার কি? তেল। এবার আমরা আসবো নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী চর্বি বা ট্রাইস্টার গ্লিসারল উৎপন্ন। কি করে আমাদের তেল চর্বি উৎপন্ন সেটা দেখবো। এটা হলো গ্লিসারিন, বা যেটা আমরা ব্যবহার করে থাকি শীতকালে, সেটা হলো গ্লিসারিন ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা হলো তোমার ফ্যাটি অ্যাসিড। আর বলতে এখানে কিন্তু অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কার্বনের সংখ্যা বেশি থাকলে সেটাকে বলা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড, আর যদি কার্বনের সংখ্যা কম থাকে সেটাকে বলা হচ্ছে নিম্নমানের ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে আর বলতে এখানে কার্বনের সংখ্যাটা এখানে উল্লেখ করা নাই, কার্বনের সংখ্যা হবে বেশি সংখ্যা, সেটাই হবে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। সাধারণত উচ্চতর ফ্যাটি অ্যাসিডটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে গ্লিসারিনের সাথে ফ্যাটি অ্যাসিডে বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়েছে, এটাকে বলা হচ্ছে চর্বি বা তেল বা গ্লিসারাইড। এতে এখানকার ওটা থেকে গেছে, এই এইচটা, এই COOR মূলক দ্বারা কি প্রতিস্থাপিত হয়েছে এখানকার এইচটা, COOR, এখানকার এইচ আর এখানকার কি এইচ চলে গেছে, আর এখানকার একটা ও আসছে, দেখো COOR, এখানকার ও থেকে গেছে। আমরা সংক্ষেপে যদি বলি, এখানকার ওএসটা আর এখানকার এইচটা যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়েছে, আর এখানকার RCOO এই ওটার সাথে যুক্ত হয়েছে এই মূলকটা। এখানেও একই রকম
এখানেও একই রকম। এখানে এইখান থেকে একটা 1 অণু পানি, এখান থেকে একটা 1 অণু পানি, এখান থেকে 3 অণু পানি তোমার কি উপজাত হিসেবে কি উৎপন্ন হয়েছে। এই হলো গ্লিসারিনের সাথে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন চর্বি বা তেল বা কি গ্লিসারাইড। বোঝা গেছে বিক্রিয়াটা? এই হলো গ্লিসারাইড। তাহলে আমরা তেল চর্বি জেনে নিলাম। এবার তেল চর্বি একটু ব্যাখ্যা দেবো আমরা। রাসায়নিকভাবে চর্বি ও তেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম যে তেলও যা চর্বিও তা, কিন্তু ভৌত ধর্মে কিছু পার্থক্য আছে। ভৌত ধর্মটাই আমরা এখন দেখবো। ভৌত ধর্মের মধ্যে শুধু পার্থক্য আছে চর্বি সহ কঠিন ঘন বস্তু, চর্বি সহ হবে কঠিন ঘন বস্তু, কিন্তু তেল সমূহ হবে তোমার কি তরল বস্তু। অর্থাৎ তেলগুলো হবে তোমার কি তরল আর চর্বিগুলো হবে তোমার কি ঘন। উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের ট্রাইস্টার গ্লিসারাইড এর যেগুলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে গলিত বা তরল অবস্থায় থাকে তাদেরকে বলবো আমরা চর্বি। যেমন আমরা আসি একটা, আমরা বাজারে আমরা পাম অয়েল তেল আমরা নাম শুনে থাকবো। পাম অয়েল তেলটা শীতকালে জমে যায়, আবার গরমকালে চর্বি থাকে, মানে কি তেল হিসেবে থাকে, মানে তরল থাকে। তার মানে একই পদার্থ শীতকালে চর্বি আর গরমকালে তেল। তার মানে আমরা এটাই ইন্ডিকেট করে তেল চর্বি দুটার মধ্যে রাসায়নিকগত পার্থক্য নেই, শুধু ভৌত ধর্মে কিন্তু পার্থক্য আছে। এই জন্য বলা হচ্ছে যে সমস্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের ট্রাইস্টার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে গলিত বা তরল অবস্থায় থাকে তাদেরকে বলবো আমরা কি চর্বি। আর যেগুলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে তরল অবস্থায় থাকে তাদেরকে বলবো আমরা কি তেল বা অয়েল বলবো। অর্থাৎ চর্বির গলনাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আর তেলের গলনাঙ্ক হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কি নিচে। অনেক গ্লিসারাইড আছে যেগুলো শীতকালে চর্বি গ্রীষ্মকালে তেলে পরিণত হয়। আমরা বলে দিলাম নারিকেল তেল সেম ক্যাটাগরি, পাম অয়েল তেল একই, ঘিও একই অবস্থা। তাহলে নারিকেল তেল, পাম অয়েল তেল, ঘি এগুলো সবগুলোই হলো তোমার কি দুই ধরনের ধর্মই প্রদর্শন করে। শীতকালে এরা চর্বি আর গ্রীষ্মকালে এরা কি তেল হিসেবে কি থাকে। বোঝা গেছে? এরপরে আমরা উদাহরণ একটা, যেমন 1 নম্বর গ্লিসারিন ও অলিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত গ্লিসারাইল ট্রাইওলিয়েট একটি তেল যেটাকে অলিভ অয়েল আমরা বা জলপাইয়ের তেলে আমরা কি পেয়ে থাকি। দেখি আমরা সংকেতটা, এটা জটিল সংকেত, মনে রাখতে হবে। এই সংকেতগুলো কোশ্চেনে থাকবে, ভালো করে একটু মনে রাখো। CH2 এটা COO আর এর জায়গায় এই যে এটা হলো অসম্পৃক্ত। যদি এটা একক বন্ধন দ্বারা যুক্ত থাকতো তাহলে হয়তো সম্পৃক্ত, যেহেতু দ্বিবন্ধন আছে সেটা হবে তোমার কি অসম্পৃক্ত। তাই এটা হলো অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্তটাকে আমরা বলছি কি তেল, আর যেটা সম্পৃক্ত হবে সেটাকে বলছি আমরা কি চর্বি। তাহলে এটা তেল, এই জন্য বলা আছে অলিভ অয়েল। অয়েল মানেই তো তেল, অলিভ মানে জলপাই তেল। ঠিক আছে, এটা হলো নাম হলো গ্লিসারাইল ট্রাইওলিয়েট, টাইমের 3 অলিয়েট। এরপর 2 নাম্বার গ্লিসারিন ও স্টিয়ারিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত গ্লিসারাইল ট্রাইস্টিয়ারেট একটি চর্বি। দেখো এখানে চর্বিতে দেখো আগে কিন্তু দ্বিবন্ধন ছিল, এখানে কিন্তু আমাদের একক বন্ধন আছে। সুতরাং একক বন্ধনগুলো হবে তোমার কি চর্বি, আর যদি দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে সেগুলোকে বলবো আমরা কি তেল। তাহলে এটা একটা চর্বি। তাহলে চর্বি আর তেলের মধ্যে পার্থক্য থাকবে, চর্বি হবে তোমার কি সম্পৃক্ত আর তেল হবে তোমার কি অসম্পৃক্ত। ক্লিয়ার? সংখ্যাটা মনে রাখুন, নামটা নিচে দেওয়া আছে গ্লিসারাইল ট্রাইস্টিয়ারেট। এবার আসি 3 নাম্বার গ্লিসারিন ও পামিটিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত গ্লিসারাইল ট্রাইপামিটেট একটি প্রাণীজ চর্বি, অর্থাৎ প্রাণীর শরীর থেকে যে চর্বি পাওয়া যায় সেই চর্বি। সংখ্যাটা আমরা দেখে নেই। এই সংকেত চর্বি মানেই তোমার কি সম্পৃক্ত, তার মানে এরা কোনো দ্বিবন্ধন দ্বারা কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে না। তাহলে এটা হলো তোমার কি একটা চর্বি। নামটা দেখে নেই, গ্লিসারাইল ট্রাইপামিটেট একটা প্রাণীজ চর্বি। তাহলে নামটা এবং সংকেতটা ইম্পর্টেন্ট, নামটার সাথে সংকেতটা মনে রাখো। এবার তেল ও চর্বির উৎস। তেল চর্বির উৎসগুলো আমরা মোটামুটি জানি, তারপর আমরা জানবো 3টি উৎস থেকে তেল ও চর্বি পাওয়া যায়। একটা উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস, আর একটা হচ্ছে সামুদ্রিক উৎস।
সামুদ্রিকের ক্ষেত্রে আমরা উদ্ভিদ প্রাণী দুটোই পেয়ে থাকি, ওই জন্য সামুদ্রিক উৎসটাকে আলাদা করে বলা হয়েছে। উদ্ভিজ উৎস, এই উৎস থেকে দুভাবে তেল পাওয়া যায়, যথা কি কি আছে দেখো। উদ্ভিদের বীজ হতে, যেমন সয়াবিন, তুলা বীজ, সূর্যমুখী বীজ, সরিষার বীজ ইত্যাদি হলো তোমার কি বীজ থেকে পাই আমরা। আরেকটা আছে উদ্ভিদের ফল হতে, যেমন জলপাই আমরা অলিভ অয়েল বলি, তালের থেকেও পাই আমরা, নারিকেলের ফল থেকে পাই, তাহলে একটা ফল থেকে পাই আর একটা কি বীজ থেকে পাই। তাহলে দুটাই হলো উৎস, উদ্ভিদের উৎস দুটা থেকে পাওয়া যায়। এছাড়াও কিছু উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা থেকেও পাওয়া যায়। মূল কাণ্ড থেকেও কিছু কিছু পাওয়া যেতে পারে, যেমন ধানের তুষ থেকে পাওয়া যায়, এটা কিন্তু বীজ বলবো না, বীজের খোলা মানে খোসা থেকে পাওয়া যায়। প্রাণীজ উৎস, আবার 3 জাতীয় গৃহপালিত পশু থেকে সবচেয়ে বেশি পরিমাণ চর্বি পাওয়া যায়। কি কি বুঝিনি? তাহলে 3 ধরনের প্রাণীজ উৎস থেকে আমরা প্রাণী থেকে বেশি আমরা প্রাণীজ উৎস পেয়ে থাকি। কি কি আছে? একটা হলো শূকর, যদি আমরা এটাকে হারাম বলে থাকি, কিন্তু শূকরের চর্বি থেকে বেশিরভাগ আমাদের এই চর্বিগুলো সংগ্রহ করা হয়ে থাকে। সাধারণত এদের উদর গহ্বর ও যকৃতে চর্বি থাকে। এছাড়াও হাত, পা ও চামড়ায় কিছু পরিমাণে চর্বি থাকে শূকরের শরীরে। গবাদি পশু, আরেকটা আছে তোমার ভেড়া বা মেষ, এগুলো আমরা সবগুলা থেকে পাই। গবাদি পশু তো আমরা যাচ্ছি ছাগল, গরু, হাঁস, মুরগি ইত্যাদি। আর ভেড়া বা মেষ, হ্যাঁ স্যার এই শিকলগুলো কিভাবে হয়েছে সেগুলো একটু দেখাই দিলে ভালো হতো। আরেকবার বলো, এগেইন শুনতে পাইনি, আরেকবার বলো ভালো করে। তুমি যা বললা আরেকবার বলো, রিপ্লে করো, আমি বুঝতে পারিনি। চুপ মারে গেছে, পরে শুনছি আরেকবার। তাহলে কি বললাম, এদের উদর গহ্বর, যকৃতে চর্বি থাকে, তাছাড়া হাত পা চামড়ায় কিছু পরিমাণে চর্বি কি পাওয়া যায়। যেমন ভেড়া বা মেষের যদি লোমটার নিচে, চামড়ার নিচে প্রচুর পরিমাণে চর্বি থাকে, এই চর্বিগুলো থাকে বলে এই ভেড়া শীতকালে তোমার কি শীত প্রধান দেশে এরা টিকতে পারে। শুকরও সেম ক্যাটাগরি, কিন্তু গবাদি পশু ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলোর চর্বি কম বলে এরা কিন্তু শীত প্রধান দেশে খুব বেশি টিকতে পারে না। যেই দেশে শীত প্রধান দেশ আছে সেগুলাতেই সবচেয়ে বেশি পরিমাণে চর্বি থাকে, এবং এরা চামড়ার নিচে বেশি পরিমাণে চর্বি থাকে। এই জন্য চর্বির জন্য ভিতর থেকে, শরীর থেকে তাপটা বাইরে নির্গত হয় কম। সুতরাং চর্বি হলো মানুষকে ঠান্ডা কম লাগবে। এবার সামুদ্রিক উৎস, বেশি পরিমাণ তেল বা চর্বি প্রধান উৎস সামুদ্রিক উৎস, যেমন সামুদ্রিক মাছ, হাঙর, তিমি থেকে পাওয়া যায়। এই তেল সমূহকে সামুদ্রিক তেল বলে। সমুদ্রের উৎস থেকে পাওয়া যায় বলে সামুদ্রিক উৎস। এছাড়াও খনিজ উৎস থেকেও তেল বা চর্বি পাওয়া যায়, এটা তেল হবে মামাটা বলেছে। তাহলে খনিজ উৎস থেকেও আমরা তেল বা চর্বি পেয়ে থাকি, এটা সংখ্যা আছে, কম আছে। এরপরে আসি তেল চর্বির শ্রেণী বিভাগ। ব্যবহৃত ফ্যাটি অ্যাসিডের ভিত্তিতে এক্ষেত্রে তেল ও চর্বিকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো সরল তেল ও চর্বি, 3 অণু একই ধরনের ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারিনের বিক্রিয়ায় উৎপন্ন গ্লিসারাইডকে বলা হচ্ছে সরল তেল ও চর্বি। যেমন গ্লিসারিন ও অলিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন সরল তেল ও চর্বি। তারপর আছে মিশ্র তেল ও চর্বি, 3 অণু ভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারিনের বিক্রিয়ায় উৎপন্ন গ্লিসারাইডকে মিশ্র তেল ও চর্বি বলে। যেমন পামিটিক, স্টিয়ারিক এবং লিনোলিক অ্যাসিড, এই অ্যাসিডগুলোর সাথে গ্লিসারিনের বিক্রিয়ায় উৎপন্ন যে তেল বা চর্বি পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে মিশ্র তেল ও চর্বি। আরেকটা আছে কার্বন শিকলের প্রকৃতির উপর ভিত্তি করে এক্ষেত্রে তেল ও চর্বিকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ড্রাইং তেল, তেল সমূহের মধ্যে ড্রাইং মানে কি শুষ্ক অবস্থায় থাকে, তার মানে এরা শুষ্ক, গায়ে মাখার পরে কিছুক্ষণ পরে শুষ্ক হয়ে যায়। তেল সমূহের মধ্যে ড্রাইং তেল সবচেয়ে বেশি অংশ অসম্পৃক্ত অ্যাসিড থাকে, অসম্পৃক্ত অ্যাসিডটা বেশি পরিমাণে থাকে বলেই এদের সাধারণত সাথে সাথে শুষ্ক হয়ে যায়। এসব অ্যাসিডের সাধারণত 2 অথবা 3টি দ্বিবন্ধন থাকে। যেমন লিনোলিক অ্যাসিড, এরা অক্সিজেন শোষণ করে এবং শুষ্ক চামড়ার মতো হয়ে যায়। এদের আয়োডিন মান 140-এর উপর। আয়োডিন মান মানে একটা পরীক্ষা, এটা একটা মান নির্ধারিত হয়
যে ওই তেলের আয়োডিন মানের উপর ভিত্তি করে তার কোয়ালিটি নির্ভর করে। তিসি তেল ও লিনসিড তেল, পেরিলা তেল, তারপর আছে টাঙ্গা তেল, শনপাট বীজ তেল ইত্যাদি এই জাতীয় তেলের কি উদাহরণ। মানে এই তেলগুলো জলীয় বাষ্প থেকে খুব সহজেই জলীয় বাষ্প শোষণ করে নিতে পারে বলে এদেরকে ড্রাইং তেল। তার মানে কি শুষ্ক থাকে তাই এরা দ্রুত শোষণ করে নিতে পারে। তারপর আছে নন ড্রাইং তেল। এই তেলের মধ্যে সবচেয়ে কম পরিমাণ বা অংশ অসম্পৃক্ত অ্যাসিড থাকে। এসব অ্যাসিডের সাধারণত 2 থেকে 3টি দ্বিবন্ধন থাকে। এরা অক্সিজেন শোষণ করতে পারে না বা চামড়াকেও শুষ্ক করতে পারে না। এদের আয়োডিন মান 100 এর নিচে। জলপাই তেল, পাম অয়েল তেল, নারিকেল তেল, বাদাম তেল এই জাতীয় তেলের কি উদাহরণ। এই জন্য আমরা শীতকালে এই তেলগুলো কি গায়ে মাখি বা ব্যবহার করা হয়ে থাকে। স্যার আগেরটা কি বলেন, ড্রাইং তেল কিসে কিসে ব্যবহার করা হয়? এই যে গায়ে আমরা জলপাই তেল, আমরা জলপাই তেলটাকে আমরা কি বলছি, অলিভ অয়েল। অলিভ অয়েলটা কি করি, আচ্ছা জলপাই তেল না, যে তিসি তেল বা যে লিনসিড তেল, পেরিলা তেল, টাঙ্গা তেল, এই তেলগুলো মানে বাতাস হতে খুব সহজেই অক্সিজেন বা জলীয় বাষ্প শোষণ করে নিতে পারে। এই তেলগুলো সেই তেল। ব্যবহার আমরা বলিনি, এখানে বলছি যে এই তেলগুলো বাতাস থেকে জলীয় বাষ্প বা অক্সিজেন শোষণ করে নিতে পারে। এগুলার ব্যবহার বিভিন্ন ধরনের ইয়াতে ব্যবহার করা হয়, হয়তো মানে ভেষজ গুণ আছে। এগুলা ভেষজ মানে কি ঔষধি গুণ আছে, ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে বলবো সেমি ড্রাইং তেল। এগুলা কি, ড্রাইং মানে শুষ্ক, সেমি মানে কি, তার মানে কি কিছুটা হলো শুষ্ক। এসব তেলে মাধ্যমিক অনুপাতে অসম্পৃক্ত অ্যাসিড বিদ্যমান থাকে। এদের মধ্যে 2-3টি দ্বিবন্ধন থাকে, যেমন অলিক, রিসোনলিক ইত্যাদি। এরা বাতাস থেকে ধীরে ধীরে অক্সিজেন শোষণ করে এবং বাতাসে কিছুক্ষণ রাখার পর গুরুত্ব বাড়ে এবং কিন্তু শুষ্ক হয় না। এদের আয়োডিন মান নন ড্রাইং তেলের চেয়ে বেশি এবং এই মান সাধারণত 95 থেকে 140 এর মধ্যে হয়। ভুট্টার তেল, তিল তেল, সরিষার তেল এগুলা কিন্তু সেই তেলে, এরা কিন্তু বাতাস হতে ধীরে ধীরে জলীয় বাষ্প শোষণ করতে পারে এবং এরা সহজে কি হয় না, মানে ইয়া থেকে কোনো জায়গা থেকে চলে যায় না, মানে বাষ্পীভূত হয় না আর কি। ভুট্টা তেল, তিল তেল, তিলের তেল আমরা কি করি, বিভিন্ন ধরনের কাজে ঔষধি গুণেও ব্যবহার করা হয়ে থাকে। তিলের তেল খাইলে নাকি অনেক শরীরের উপকার হয়। সরিষার তেল তো আমরা সবাই জানি, এগুলা হলো সেই সেমি ড্রাইং তেল। অসম্পৃক্তের উপর ভিত্তি করে তেলকে উল্লেখিত 3 ভাগে ভাগ করা যায়। আমরা আজকে এখানে পর্যন্তই থাকি। আমরা পরবর্তীতে ক্লাসে আমরা বাকিটুকু আমরা জানবো। এখন আমরা ওই গত দিনের